ফিজিওথেরাপি শুনলেই সবার কাছে হয়তো মনে হয় ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, পা ব্যথা বা ব্যথা রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো, কিন্তু গর্ভাবস্থায় যে ফিজিওথেরাপির অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি অংশ আছে সেটা সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আমি একটু আলোচনা করব, চেষ্টা করব যেন আপনারা এই থেকে উপকৃত হতে পারেন। আমাদের উন্নত বিশ্বে, মানে এই বর্তমান বিশ্বে যে উন্নত দেশগুলো আছে যাদেরকে আমরা হয়তো রোল মডেল হিসেবে নিই, ওইসব কান্ট্রিতে অলরেডি গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি যেটা অনেক বেশি ডেভেলপড। একটু আগের স্লাইডটাতে এখানে ছবিগুলোতে দেখা যাচ্ছে যে বোঝাই যাচ্ছে ওরা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে হয়তো বা ইনভলভ, কিন্তু আপনারা এটা ক্লিয়ার বুঝতে পারছেন তারা কিন্তু প্রেগনেন্ট। সো প্রেগনেন্সিতে এক্সারসাইজ অর ফিজিওথেরাপি এটা কি? সো গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি একদম নতুন একটা সেবা বা সুবিধা গর্ভকালীন সময়ে, যেটা উন্নত বিশ্বের পাশাপাশি আমরা চাচ্ছি আমাদের দেশের নারীরাও এ থেকে উপকার গ্রহণ করুক, এবং আমাদের কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতেও অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। সো এই যে ফিজিওথেরাপি, গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি কেন বা কি এটা? গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি হচ্ছে গর্ভকালীন সময়ে আমাদের শারীরিক অনেক ধরনের সমস্যা হয়, বিভিন্ন ধরনের সমস্যা সম্পর্কে তো আমাদের অন্যান্য বিশেষজ্ঞরা বলে গেছেন, খাবার থেকে শুরু করে নিউট্রিশন, কিন্তু আমি বলতে চাচ্ছি শারীরিক যে গঠনগত বিভিন্ন জয়েন্টস, মাংসপেশি, এই যে সমস্যাগুলো হয় এগুলো সম্পর্কে অ্যাসেসমেন্ট এবং মানে কন্ডিশন অনুযায়ী এক্সারসাইজের মাধ্যমে যেন সেগুলোতে আপনাদের সেফ থাকে, এই ধরনের মানে জ্ঞানগুলো আপনাদেরকে দেওয়ার জন্য, এবং এইটা নিয়ে যে কাজটা আমরা করি সেটা হচ্ছে গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি। এখন হচ্ছে ফিজিওথেরাপি এক্সারসাইজ বেস বা ইজ ইট গুড? আপনারা যেহেতু জানেন যে ফিজিওথেরাপি কিন্তু এক্সারসাইজ বা হচ্ছে এটাতে হট প্যাক অথবা বিভিন্ন মাসাজের মাধ্যমে হয়, এবং এখানে কোনো প্রকার মেডিকেশন বা ড্রাগস বা অপারেটিভ কোনো মানে ইনভলভমেন্টসই নাই। তো অবশ্যই প্রেগনেন্সিতে ফিজিওথেরাপি সেফ এবং গুড। এখন প্রশ্ন আসতে পারে আমি কেন যাব ফিজিওথেরাপিস্টের কাছে? কারণ হচ্ছে আমাদের যে ধরনের শারীরিক চেঞ্জ হয় ডিউরিং প্রেগনেন্সি, বিভিন্ন মাংসপেশিতে ব্যথা, ব্যাক পেইন বা বিভিন্ন জয়েন্টসে ব্যথা, অনেক সময় অনেকের পা ফুলে যাচ্ছে, অনেক সময় সাইকোলজিক্যাল, যিনি আমাদের বিশেষজ্ঞ সাইকোলজিস্ট ছিলেন উনিও বলেছেন যে সাইকোলজিক্যাল অনেক প্রবলেম হয়। এক্সারসাইজ বা নিজেকে সচল রাখার মাধ্যমে কিন্তু আমরা মানসিকভাবেও অনেক সচল থাকতে পারি। এটা হয়তো বা মানে এটা সবাই জানেন, যেদিন আমরা একটু হাঁটাটাটা করি, এক্সারসাইজ করি, ফ্রেশ লাগে নিজেকে। সো মানে গর্ভাবস্থায় এটা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন কী কী চেঞ্জ হয় এখানে আমি একটি ছবির মাধ্যমে দেখা যাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে আমাদের এটা হচ্ছে মহিলাদের লোয়ার অ্যাবডোমেন যেটাকে বলি, সেখানকার একটি অভ্যন্তরীণ চিত্র, যেখানে ওম যেটাকে আমরা এখানে আছে মানে ইউটেরাস বা বাচ্চাদানি বলা হয়, এটার পাশে মূত্রথলি এবং নিচে একটি পেলভিক ফ্লোর মাসেল লেখা একটি অংশ আছে। এটা হচ্ছে আমাদের যে বাচ্চা যখন পেটে থাকে তখন যে বাচ্চার অবস্থা বা অভ্যন্তরীণ যে স্ট্রাকচারগুলোকে হোল্ডিং করার ক্ষেত্রে অনেক বেশি একটা ইম্পর্টেন্ট কাজ করে এই পেলভিক ফ্লোর মাসেল। সো এই মাসেলটাকে যদি আমি অ্যাক্টিভ রাখি বা স্ট্রেনদেন রাখি, সেই ক্ষেত্রে আমার ডিউরিং প্রেগনেন্সি অথবা আফটার প্রেগনেন্সিতে আমার শারীরিক অবস্থার অনেক বেশি ভালো থাকবে। এবং আরেকটি ছবিতে দেখা যাচ্ছে যে আর কিছু মাসেল আমার এখানে দেখা যাচ্ছে, যেমন পেটের মাঝখানের মাসেলগুলো বা পেছনের মাসেল বা সাইডের। প্রেগনেন্সিতে এই মাসেলগুলো সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়, কারণ হচ্ছে যখন প্রেগনেন্ট হয় মানুষ তখন সামনের যে মাংসপেশিগুলো হয়ে যায় আমার অনেক বড়, পেছনের মাংসপেশিগুলো হয়ে যায় ছোট। যেমন নেক্সট স্লাইড প্লিজ। এখানে আপনি একটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে যখন নর্মাল পজিশন তখন কিন্তু আমার যে কার্ভেচার একদম নর্মাল, আস্তে আস্তে সেই কার্ভটা কিন্তু নিচের যে কার্ভটা বেড়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এতে করে আমাদের কিন্তু অনেকগুলো শারীরিক কন্ডিশন চেঞ্জ হয়, যেমন মাসকুলার যে স্ট্রেংথের প্রবলেম হয়, জয়েন্টসের প্রবলেম হয়, বিভিন্ন রকমের এই যে প্রবলেমগুলো সেগুলো থেকে আমরা যেন দূরে থাকতে পারি, সেফ থাকতে পারি নিজেরা, সেই জন্য আমরা কিছু লাইট এক্সারসাইজ যেটা কিনা আমাদের বাচ্চাকে বা মায়ের অন্যান্য কোনো সমস্যা তৈরি করবে না। আচ্ছা, চেঞ্জ মোস্ট কমনলি যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে লোয়ার ব্যাক পেইন, এখানে লেখা আছে আমি আর বলছি হিপ পেইন বা গোড়ালি ব্যথা, আর একটা কমনলি হয় যেটা আমাদের স্পাইনাল কর্ড, যেটা মেরুদণ্ডের একদম নিচে সর্বশেষ ছোট একটি হাড় থাকে, যেটা হয়তো অনেক সময় হাতে ধরাও পড়ে না, কিন্তু অনেকেই হয়তো বা কমপ্লেন করেন আমি যখন জার্নি করি কোনো একটা
জার্কি মুভমেন্ট হয় তখন আমার একদম নিচের দিকে কোথাও ব্যথা লাগে, খুব শার্প একটা পেইন হয়। এটা কিন্তু ডিউরিং প্রেগনেন্সিতে এটা খুব মোস্ট কমন, যেটাকে আমরা কক্সিডাইনিয়া বলে থাকি। সো এই যে সমস্যাগুলো আমরা প্রেগনেন্সিতে ফিল করি, সেটা থেকে আপনাদেরকে যেন অনেক বেশি কষ্ট পেতে না হয়, তার জন্য আমরা ফিজিওথেরাপিস্টরা আছি যারা আপনাদেরকে সেবা দিতে পারবো। এখন চেঞ্জ, তাহলে আমরা দেখি যে প্রেগনেন্সি অবস্থায় আমরা কি কি এক্সারসাইজ বা কোন কোন মুভমেন্টগুলো করতে পারি যেগুলো আমাকে সচল থাকতে হেল্প করবে। চেঞ্জ চেঞ্জ আর আবার আচ্ছা, এখানে প্রথমে দেখা যাচ্ছে আমি লিখেছি ওয়াকিং। হাঁটার কোনো বিকল্প নাই, আপনি যখনই সময় পাবেন। অনেকে আছে খুব বেশি সিভিয়ার কন্ডিশন ছাড়া, যাদেরকে ডক্টররাই অলরেডি রিকমেন্ড করে যে আপনাকে রেস্টে থাকতে হবে, শুয়ে থাকতে হবে, তারা বাদে অনেকের হয়তো ধারণা থাকতে পারে যে প্রেগনেন্সি টাইমে হয়তো বা শুধু রেস্ট নিলে বা বসে থাকলে, শুয়ে বসে থাকলে হয়তো বেটার। এটা থেকে আমি বলবো ভুল ধারণা, কারণ আপনি যদি একটু হাঁটা চলার মধ্যে থাকেন, নিজেকে সচল রাখেন, সেক্ষেত্রে দেখবেন আপনি অনেক বেশি ফ্রেশ ফিল করছেন এবং আপনার শারীরিক কন্ডিশনটাও অনেক বেশি ভালো লাগছে। সেকেন্ড একটা পয়েন্ট আছে কিগল এক্সারসাইজ লেখা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সবাইকে অনেক বেশি জোর দিয়ে বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু আগে একটা ছবিতে পেলভিক ফ্লোর মাসেল লেখা একটা মাসেলের কথা বলা হয়েছে। এই কিগল এক্সারসাইজটা হচ্ছে সেই মাসেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সারসাইজ, এবং এটা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে থেকে, আপনারা সবাই বসে থেকে করতে পারবেন। লাইক আমি যদি বলি যে হয়তো অনেকের অনেক প্রস্রাবের চাপ আসছে কিন্তু সে করতে পারছে না, তখন আমরা তো হোল্ড করি, জিনিসটা হোল্ড করি না, তখন যে ওই অংশের আশেপাশের মাসেলটাকে যে টাইট করার, যে কন্ট্রাক্ট করার যে আমাদের অবস্থাটা, ওটাকেই জাস্ট আপনি কন্ট্রাক্ট করবেন, কয়েক সেকেন্ড ছেড়ে দিবেন। এটাকেই বলা হচ্ছে কেগল এক্সারসাইজ, এবং এটা পেলভিক ফ্লোর মাসেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সারসাইজ, তাকে স্ট্রেনদেন রাখার জন্য। সো ডিউরিং প্রেগনেন্সি আপনি আর যাই করতে পারেন, শুচ্ছেন, বসছেন, হাঁটছেন, তো যে কোনো সময় দিনে 4 থেকে 5 বার যদি আপনি এটা করতে পারেন, যে আপনি বসে আছেন, জাস্ট আপনার ওই অংশের আশেপাশের মাংসপেশিগুলোকে শক্ত করলেন, কয়েক সেকেন্ড হোল্ড করলেন, ছেড়ে দিলেন। এটা শুধু যে প্রেগনেন্সিতে তাই না, আমরা যারা আছি প্রত্যেকের ক্ষেত্রে এটা করা যেতে পারে মাংসপেশিটাকে অনেক বেশি শক্তিশালী রাখার জন্য। আচ্ছা, আরেকটা প্রশ্ন থাকতে পারে, এটার সময় কি আমি নিঃশ্বাস বন্ধ রাখবো? নো, নিঃশ্বাস থাকবে সচল, জাস্ট আমি মাংসপেশিটাকে কন্ট্রাক্ট করব, কয়েক সেকেন্ড হোল্ড করব, দেন রিলিজ করে দিব। আপনি যদি এই মুহূর্তে যারা বসে আছেন তারা যদি করে থাকেন, দেখবেন যে অনেক বেশি ভালো লাগে, এবং এটা পরবর্তীতে অবশ্যই উপকার আপনারা পাবেন। আচ্ছা, একটা হচ্ছে বাটারফ্লাই সিটিং পজিশন। ডিউরিং প্রেগনেন্সি আপনি যখনই বসছেন, স্লাইড প্লিজ, তো একটা পজিশন আমি এখানে দেখাচ্ছি, লাইক দিস। এই ছবিটাতে দেখতে পাচ্ছেন একজন দুইটা পাকে, আমরা যেভাবে যোগাসন টাইপ বলে, কিন্তু একটা পায়ের উপর একটা পা নয়, জাস্ট দুইটা ফিটকে একসঙ্গে করে জাস্ট একটার সঙ্গে একটা লাগবে, এবং যতটুকু এক্সপান্ড আপনি আপনার দুইটা থাইকে করতে পারেন, যাতে করে কি হচ্ছে, আমাদের যে স্ট্রাকচারটা পেলভিকটা এক্সপান্ড হচ্ছে, এখানকার মাসেলগুলো রিল্যাক্স হচ্ছে। যখন আপনার লেবার পেইন বা লেবারের টাইমে ওই মাসেলগুলো যদি স্ট্রেনদেন থাকে, অনেক বেশি সচল থাকে, আপনার ডেলিভারির সময় আপনার সেই কষ্টটাও কম হবে, এবং আপনি আফটার ডেলিভারি আপনি সেফ থাকতে পারবেন। নেক্সট, এখানে আরও কিছু এক্সারসাইজ, এটা হচ্ছে মানে নর্মালি আপনি যদি আপনার বডি আপনাকে অ্যালাউ করে আপনি করতে পারেন। প্রথমে যেটা দেখা যাচ্ছে, আমরা যে ছোটো বাচ্চাদেরকে তো আমরা সবাই ঘোড়ার মতো করে পিঠে চড়াই না, যেই পজিশনটা লাইক দিস, আপনার প্রেগনেন্সির সময় যদি আপনি এটা করেন কোনো প্রবলেম নাই, কারণ আমি নিজে, আমার বেবি আছে, আমি করেছি, আমার কোনো প্রবলেম হয়নি। সো এই যে 4 পয়েন্ট নিলিং, যেটা আপনি জাস্ট পুশ করবেন, একটা হাত যদি উঠিয়ে হোল্ডিং, এটা হচ্ছে জাস্ট মাসেলগুলোকে আপনার স্ট্রেনদেন করা, বডিটাকে স্ট্রেনদেন করা। দেন পাশে একটা দেখা যাচ্ছে, আমরা যে হাঁটি, আমি একটা স্টেপ দিলাম সামনের দিকে, দিয়ে আমি জাস্ট একটু নিচে হলাম, স্কোয়াট করলাম। আমি একটু মাইক পেলে ভালো হতো, আমি একটু দেখাতে পারতাম। জাস্ট একটা স্টেপ, আমি এখান থেকে যদি বোঝানোর করার চেষ্টা, একটা স্টেপ আমি সাপোজ দিলাম, বাট আমি আরেকটা স্টেপ আগাবো না, আমি জাস্ট একটা স্টেপ দিয়ে আমি একটু স্কোয়াট করব, দেন কিছু সেকেন্ড হোল্ড করে আবার দাঁড়াবো, আবার ব্যাকে আসবো, দেন আরেকটা স্টেপ দিলাম, সামনের দিকে ফোর্স করে স্কোয়াট করলাম, স্ট্যান্ড আপ। এটা একটা যেন গুরুত্বপূর্ণ এক্সারসাইজ। আর হচ্ছে স্টেপ, এখন সবার বাসাতে যদি সিঁড়ি আছে বা ঘরে ঢোকার পিঁড়া আছে, যে কিছু জায়গাটা আছে, স্টেপ করে উঠবো, আবার এক পা দিয়ে, এটা কারণ হচ্ছে ব্যালেন্সিংটা যেন আমার ইমপ্রুভ হয়, কারণ প্রেগনেন্সিতে কিন্তু ব্যালেন্সিংয়ের জন্য কিন্তু অনেকে যে পড়ে যায়, বাথরুমে পড়ে যাচ্ছে, এই হিস্ট্রিগুলো থাকে।
কিন্তু আপনার বডিতে যদি ব্যালেন্সিংয়ের ব্যাপারটা স্ট্রং থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই অ্যাক্সিডেন্টগুলো ঘটে না। আচ্ছা, আরেকটা হচ্ছে যেটা করতে পারি, আমরা চেয়ারে বসবো। চেয়ারে বসার পর নর্মালি আমরা যেভাবে বসি, একটা পা একদম স্ট্রেট করে কিছু সেকেন্ড আমরা হোল্ড করলাম, দেন ছেড়ে দিলাম, আবার আরেকটা পা কিছু সেকেন্ড হোল্ড করলাম, উঠিয়ে ছেড়ে দিলাম। এটা প্রেগনেন্সির প্রোগ্রাম জন্য আমাকে প্রেগনেন্ট ওমেনদেরকে হয়তো হাইলাইট করতে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা মেয়ে বলেন ছেলে প্রত্যেকে যদি কি রেগুলার এক্সারসাইজগুলো আপনারা এভরিডে লাইফে করতে পারেন, এটা এমন কোনো কঠিন না, শুয়ে বসে আড্ডা বাড়ার মাঝখানেও করা যায়, সেক্ষেত্রে আপনারা অনেক বেশি এটার উপকার পাবেন। আরেকটা হচ্ছে আমাদের যে অ্যাবডোমিনাল মাসেল, এটা কিন্তু আমাদের স্টেবিলিটি ফার্স্ট টাইম যে ফোর মাসেলগুলো বলেছে, সামনে পেটের মাসেল বা পিছনের মাসেল, এগুলোকে আমরা স্ট্রেংথেন করার এক্সারসাইজ কি, আমি স্ট্রেট হয়ে শুতেও পারি বা দাঁড়িয়ে আমি একটা ওয়ালে যে সাপোর্ট নিলাম, নিজের ওয়ালে পিঠটাকে লাগিয়ে পিঠটার সাথে সাথে আমি জাস্ট নিচু হবো, উঠবো, নিচু হবো, উঠবো, যাতে করে আমার এই যে পিছনের ব্যাকের মাসেলগুলো আছে এই মাসেলগুলো কিন্তু স্ট্রেংথেন হবে আমার বডির কন্ট্রোলের জন্য, এবং যেহেতু আমি পিঠের সাথে ওয়ালের সঙ্গে লাগিয়ে করছি এতে করে রিল্যাক্স হবে। এই ধরনের এক্সারসাইজগুলো যদি করা যায়। আর লাস্ট আরেকটা সাইড দেখা যাচ্ছে যে হাত উপরে ওঠানো, এটা এখানে শুধু দেখা যাচ্ছে, এটা জাস্ট একটা ওয়াল, লাইক আমি যদি এরকম ওয়ালে ধরি, আমি কিছুই না দাঁড়িয়ে থেকে ওয়ালে পুশ করবো, আমি জায়গায় থাকবো, জাস্ট আমি ওয়ালে ধরে পুশ করলাম, আবার চলে আসছি। এতে করে আমার কিন্তু শোল্ডারের মাসেল, ব্যাকের মাসেল, সবগুলো মাসেল স্ট্রেংথেন হচ্ছে। প্রেগনেন্সি থেকে আমি শুধু আমার অ্যাবডোমেন মাসেল বা ব্যাক মাসেলকে স্ট্রেংথেন করবো, আমার বডি পুরোটাই দরকার আছে। সো এই সবগুলোকে স্ট্রেংথেন করার মাধ্যমেই কিন্তু আমি আমার বডিকে স্ট্রেংথেন রাখতে পারবো, এবং বডি হচ্ছে লেবার, একটা ডেলিভারি, ইটস আ বিগ থিং। এই ডেলিভারির জন্য ফুল বডিকে প্রিপেয়ার করার জন্য আমার A to Z সব প্রয়োজন। কারণ আমাদের যখন প্রেগনেন্ট থাকে তখন তার বডির মধ্যে যে চেঞ্জগুলো আসে, মাসেলের চেঞ্জ, পোস্টারাল চেঞ্জ, ফিটনেস চেঞ্জ, সেগুলো কি সেভাবেই থাকবে? সেগুলোকে রিস্টোর তো করতে হবে। সো পোস্টনেটাল অর পোস্ট ডেলিভারি এক্সারসাইজগুলোর এইমসই হচ্ছে রিস্টোর নর্মাল পোস্টার, অ্যাবডোমিনাল মাসেল টোন, স্পাইনাল স্ট্যাবিলিটি। যে মাসেলগুলো যেমন পেটের সামনের মাসেলগুলো কিন্তু নর্মাল পজিশন থেকে বড় হয়ে গেছে, লেনদেন হয়ে গেছে, সেটাকে আমার নর্মাল পজিশনে আনতে হবে। পেছনের মাসেলটা কিন্তু শর্টেন হয়ে গেছে, কার্ভটা বেড়ে মাসেল শর্টেন হয়ে গেছে, সেটাকে আমার লেনদেন করে নর্মাল পজিশনে নিতে হবে। সো আফটার প্রেগনেন্সি, আফটার ডেলিভারির এক্সারসাইজগুলোর এইম হচ্ছে এগুলো। সো এক্সারসাইজগুলো কি? নেক্সট 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 এই যে এখানে দেখা যাচ্ছে যে প্রথমে একজন দেখা যাচ্ছে এখানে শুয়ে চিত হয়ে আমি শুলাম, পাটাকে ভাঁজ করলাম, করে পেটটাকে জাস্ট আমি খাটের সাথে বা যেখানে আমি শুয়ে আছি জাস্ট চাপ দেওয়ার চেষ্টা, কিছুই না, পেটের মাসেলগুলোকে জাস্ট শক্ত করা, আর কিছুই না, করব, ছেড়ে দিব, যাতে করে এই যে আমার এই মাসেলগুলো তো লেনদেন হয়ে আছে অলরেডি, তাকে আমার তো স্ট্রং করতে হবে, শর্ট করতে হবে। খুব স্লো এবং খুব সিম্পল এক্সারসাইজ দিয়ে সম্ভব। আরেকটা পাশ দেখা যাচ্ছে যে পা উঠাচ্ছে, সরি নিচে যে ক্রস করছে। প্রেগনেন্সি টাইমে কিন্তু ক্রস সিটিংটাকে একটু অ্যাভয়েড করে, ম্যামরা হয়তো ভালো বলতে পারবেন যে ক্রস সিটিংটাকে অ্যাভয়েড করে, কিন্তু আফটার প্রেগনেন্সি আপনার এই মুভমেন্টটা কিন্তু প্রয়োজন আছে, কারণ হ্যামস্ট্রিং এবং কোয়াড্রিসেপ যে আমাদের থাইয়ের মাসেলগুলো, সেগুলোর কিন্তু নর্মাল পজিশন, যেহেতু আমি ক্রস করছি না, এটার এই মুভমেন্টটা কিন্তু স্টপ রয়েছে যতদিন প্রেগনেন্ট থাকা। সো আপনি চিত হয়ে শুয়ে বা কাত হয়ে শুয়ে একটা পাকে আরেকটা পায়ের উপর দিয়ে জাস্ট কিছুক্ষণ নিলেন, আবার অপোজিট পাশে, আপনার বডি কিন্তু মুভ হবে না, জাস্ট পাটা যাবে আসবে। সো এইগুলোর মাধ্যমে কিন্তু আপনার মাসেলগুলো অনেক বেশি স্ট্রেংথেন হতে পারে। তারপরে প্রেগনেন্সি টাইমে যে এক্সারসাইজগুলো আমরা করেছিলাম, ওই যে ঘোড়া যেভাবে সাজে সবাই বাচ্চাদেরকে কাঁধে নিয়ে, ওইভাবে আপনি কিছুক্ষণ থাকবেন, একটা করে হাত উঠাবেন বা পাটা উঠিয়ে জাস্ট নিজেকে স্ট্রং করা, ব্যালেন্সটাকে ইমপ্রুভ করা, যাতে করে আপনার বডির যে মাসেলগুলো আছে আফটার প্রেগনেন্সিতে ওই মাসেলগুলো রিস্টোর হয়। আচ্ছা নেক্সট, একটু কাছ থেকে মানে সিঙ্গেল করে এক্সারসাইজগুলো দেখানো আছে, একটু আপনারা দেখেন। এই যে এভাবে বসে একটা করে হাত উঠাতে পারেন, কিছুক্ষণ হোল্ড করে আবার হাতটাকে আনলেন, আবার এক হাত এক পা করে উঠাবেন, আবার জায়গায় নিয়ে আসবেন। নেক্সট 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 আচ্ছা, সবার তো নর্মাল ডেলিভারি হবে না, আর বাংলাদেশের প্রেক্ষাপটে সিজারিয়ান সেকশনটা হচ্ছে মোস্ট কমন। সো নর্মাল ডেলিভারিতে যারা এক্সারসাইজ করবে, সিজারিয়ানরা করবে না? অবশ্যই করবে। তবে সিজারিয়ানদের কিন্তু প্রথম দিন থেকেই আমরা পারি এক্সারসাইজের মধ্যে ইনভলভ হতে, কিন্তু উইদাউট মুভিং।
লাইক ফার্স্টেই আছে এখানে ব্রিদিং এক্সারসাইজ। সিজারিন সেকশনের পর যখন বেডে আছে পেশেন্ট, তখন তো সে অসুস্থ, অনেক বেশি নড়াচড়া করতে পারছে না, কিন্তু বডিতে পেইন ফিল হচ্ছে, ডিজিনেস হচ্ছে, অনেক কিছু, কিন্তু জাস্ট ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে আপনি অনেক রিল্যাক্স ফিল করতে পারেন। লাইক নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছেড়ে দিলেন, যাতে করে আমাদের যে এই চেস্টের মাসেলগুলো আছে সেগুলো রিল্যাক্স থাকবে এবং আপনি ফিলিং অনেক ভালো ফিল হবে। তারপর আছে এখানে কাফিং, হাফিং। ওই টাইমটাতে যেহেতু স্টিচ থাকে, ওই মুহূর্তে একটা ছোট হাঁচি দিলেও অনেক বেশি পেইন হয় বা প্রবলেম হয়। সো সবসময় পাশে একটা কোশন বা টাওয়েল, অ্যাটলিস্ট নিজের হাত, যখন এই ধরনের ফিল হবে, সাপোর্ট ইউর স্টিচ, দেন ডু আ হাফ অর কাফ। মুভিং, বেডের মধ্যে কিন্তু একভাবে শুয়ে থাকলাম, আমার ব্যথা, আমি নড়তে পারছি না, এটা করলে হবে না। কাত হওয়া আস্তে আস্তে, একদিন পর থেকে মনে করেন আপনি শুয়ে আছেন, জিদ হয়ে রাখছে, অনেক টিউব থাকে, অনেক সময় ক্যাথেটার থাকে, এক্সেট্রা। সো টার্নিং করতে নিজেকে নিজে চেষ্টা করা, লাইক আমি ডান দিকে টার্ন করলাম বা বাম দিকে টার্ন করলাম, বেড থেকে ওঠা এবং বেড থেকে নামা, এগুলো নিজেকে নিজে চেষ্টা করতে হবে। আরেকজন ধরে নিয়ে যাচ্ছে, ব্যথা লাগছে, পারছি না, বাট আস্তে আস্তে যদি নিজে থেকে চেষ্টা করেন, সেই ক্ষেত্রে আপনার শরীর অনেক বেশি সচল হবে আরেকজন করে দেওয়ার থেকে। নেক্সট, আচ্ছা, প্রথম থেকে যেটা হচ্ছে বেল্টের একটা সাপোর্ট নিতে হবে। আপনি 7 ডেজ পর থেকে যখন আপনার টিউবস এগুলো খুলে ফেলবে, কারণ মুভ করতে হতে পারে, কাউকে কোথাও যেতে পারে, এবং হাঁটার সময়টাতে হলেও, কারণ ওই সময় মাসেলগুলো অনেক বেশি লেনদেন থাকে। সো টাইট না, খুব স্লাইট একটা টাইটনেস দিয়ে একটা সফট কোনো বেল্ট যদি ইউজ করা যায় স্টিচটাকে সাপোর্ট দেওয়ার জন্য, সে ধরনের একটা বেল্ট ইউজ করতে হবে। আর আফটার 7 ডেজ অর 10 ডেজ থেকে আপনি যখন থেকে হাঁটা বা চলা মনে হবে যে আমি করতে পারছি, খুব লাইট মুভমেন্ট, এটা এখানে ছবিটা একটা জাস্ট এক্সাম্পল, যে একটা পা জাস্ট তুলেছে, মানে এতই সিম্পল। আপনি হাঁটাটাই প্র্যাকটিস করেন, যে আমার স্টিচে টান লাগছে কিনা, হাঁটাটাই আমি প্র্যাকটিস করতে পারেন। দেন স্লোলি আস্তে আস্তে সেই যে যাদের নর্মাল ডেলিভারির যে এক্সারসাইজের সঙ্গে সিমিলারিটি চলে আসবে, কারণ অলরেডি ততদিনে আমার বডিটা একটু হলেও ফিট হচ্ছে। তো সেই ক্ষেত্রে সেই আবার শুয়ে হেড মুভমেন্ট প্লাস হচ্ছে ওয়ালের সাথে, যে আমি একটু আগে যে এক্সারসাইজটা বললাম, যে ওয়ালের সাথে নিজের পিঠ লাগিয়ে জাস্ট ওঠা এবং নামা, সেক্ষেত্রে যদি সমস্যা লাগে একটা বল পিছনে দিয়ে নিলে অনেক বেশি ইজি হয়, যেভাবে ছবিতে দেখানো হচ্ছে। আচ্ছা, নেক্সট, একদম ফাইনালি একদম সুইমিং পর্যন্ত আপনি করতে পারবেন। সো এইভাবে যদি এক্সারসাইজের মাধ্যমে নিজের বডিটাকে সচল রাখতে পারেন, সো ডিউরিং আফটার প্রেগনেন্সি আপনিও হেলদি থাকবেন, আপনার বাচ্চাও হেলদি হবে, সব হেলদি হবে। ধন্যবাদ সবাইকে। ও আচ্ছা, আরেকটা কথা, যেটা হচ্ছে সবাই কি করতে পারবে কিনা, এখানে একটা জিনিস অবশ্যই উল্লেখ করা দরকার আছে, কিছু কন্ট্রাইন্ডিকেশন অবশ্যই আছে। সবার ক্ষেত্রে অনেক ফিট থাকলে এক্সারসাইজগুলো বলেন, যাই বলেন, সবার জন্য সেফ নয়। লাইক যারা হার্ট ডিজিজ বা অ্যানিমিয়া, অনেক বেশি লাং ডিজিজ বা অনেক প্রিম্যাচিউর লেবার হওয়ার সাইন আছে, এক্সট্রিমলি ওবেসিটি বা আন্ডারওয়েট, এই ধরনের যারা পেশেন্ট আছে বা পেশেন্ট হবে, সেগুলো ডক্টর অবশ্যই তাদেরকে বলবে, তাদের ক্ষেত্রে এই এক্সারসাইজগুলো অবশ্যই নিষেধ থাকবে। এবং যত ধরনের এক্সারসাইজই করুন না কেন, যাই করুন না কেন, প্রত্যেকের জন্য আলাদাভাবে এবং অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ অনুযায়ী সবগুলো করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।